স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা ৭টায় বিএনপি এবং ১ ঘণ্টা পরই রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে বিএনপির প্রতিনিধি দল। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহায়তা করতে চায় জামায়াতে ইসলামী। এমন কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলের শুরা অধিবেশনে তিনি একথা বলেন। কোনো অবস্থাতেই দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেয়া ঠিক হবে না মন্তব্য করে তিনি বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। বলেন, মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর দিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জামায়াতের। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে এই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে। আদালত নিয়ে বিরূপ মন্তব্য করায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শনিবার এই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জসিমউদ্দিন। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ আটকাতে করা রিট আবেদন খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সার্জিস আলম। বৃহস্পতিবার ওই রিট আবেদন খারিজ হওয়ার পরপর সার্জিস ফেসবুক পোস্টে লেখেন, মব তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া গেলে হাইকোর্টের দরকার কি? এমন মন্তব্য আদালতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে বলে জানান ওই আইনজীবী। এজন্য নোটিশ প্রাপ্তির ২ ঘণ্টার মধ্যে সার্জিস আলমকে জনগণের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার প্রতিবাদে টানা কর্মবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর চেয়ারম্যানকে কার্যালয়ে ঢুকতে বাধা দিতে সকাল থেকেই আগারগাঁও রাজস্ব ভবন অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা। সকালে এনবিআর চেয়ারম্যানের একটি সভা থাকলেও কার্যালয়ে আসেননি তিনি। এদিকে এনবিআর অধ্যাদেশ বাতিলের দাবিতে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে আন্দোলনরত কর্মকর্তারা। বিভিন্ন অফিস থেকে আয়কর ও ভ্যাট কর্মকর্তারা জমায়েত হয়েছেন রাজস্ব ভবনের সামনে। ঈদুল আজহার টানা ১০ দিন ছুটির আগে আজও খোলা সরকারি বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান। স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা ৫টা অফিস করছেন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এদিন দেশের সব ব্যাংক ও শেয়ার বাজার খোলা। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই পৃথকভাবে একই সিদ্ধান্ত নেয় সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলছে। একই সঙ্গে শেয়ার বাজারেও অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন চালু রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সহ অধস্তন সব আদালতে এদিন দাপ্তরিক ও বিচার কাজ চলছে প্রতিদিনের ন্যায়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টানা ১০ দিনের ছুটি কার্যকর হবে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা এবং কর্মমুখী শিক্ষা না থাকা সহ বেশ কিছু কারণে বেকারত্ব বেড়েছে আশঙ্কাজনক হারে। গেল কয়েক মাসে বিনিয়োগ থমকে যাওয়াকেও বেকারত্বের অন্যতম কারণ মনে করছেন বিশ্লেষকরা। রাসেল মাহমুদ, হাতে সনদ, চোখের স্বপ্ন। পড়াশোনা শেষ করেও পা রাখতে পারেননি কর্মজীবনে। 2018 সালে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এরপর বিভিন্ন জায়গায় জবের জন্য ট্রাই করি, যেখানে আত্মীয়করণ করা হয়, সঠিক মেধার মূল্যায়ন করা হয় না,
যার কারণে আমি অনেক দিন ট্রাই করার পর থেকে আমি এখন আর জবের জন্য ট্রাই করি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কাজের ইচ্ছা এবং প্রস্তুতি থাকা সত্ত্বেও যারা 7 দিনে 1 ঘন্টাও কোনো কাজ করেননি তারাই বেকার, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে জীবনধারণ অসম্ভব। এই জটিল হিসেবে দেশে বেকার সংখ্যা প্রায় 27 লাখ। তাই চাকরির হাহাকার শুধু পরিসংখ্যানই নয়, একটি প্রজন্মের দৈনন্দিন বাস্তবতা। আমি তো সরকার চাকরি আসে ছেড়ে দিচ্ছি একবার, মানে এতগুলো ভাইবা দেওয়ার পরেও যদি চাকরি না হয় সেক্ষেত্রে তো আর ভাইবা দিয়ে তো লাভ নেই। আমি 100-200 ভাইবা দিলেও আমার চাকরি হবে না, যেখানে স্বজন প্রীতি বা এগুলো থাকে। উদ্যোক্তারা জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। শিক্ষিত যুবকদের মধ্যেও আছে দক্ষতার অভাব। সে পুস্তকগত বিদ্যা নিয়ে আসতেছে, কিন্তু যখন সে আমাদের এখানে ডিরেক্টলি এসে মার্কেটে মুভ করতেছে, তার ওই প্র্যাকটিক্যাল নলেজের জায়গাটাতে একটা ল্যাপস পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যারা চাকরিদাতা, যদি সে খুব একটা স্কেল আপ করতে না পারে, আমরাও একটু ডিমোটিভেট হই। শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শিল্প খাতে বড় আঘাত এসেছে, যাকে বেকারত্ব বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন এই গবেষক। জব মার্কেট দেশের ভিতরে এবং দেশের বাইরে কী ধরনের দক্ষতা ডিমান্ড করে সেটা বিবেচনায় রেখে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কখনোই সাজানোর চেষ্টা করিনি। বা যত দ্রুত সম্ভব আমাদের একটা স্ট্যাবিলিটির দিকে এগোতে হবে। আমি যেটাকে বলছি একটু পলিটিক্যাল স্ট্যাবিলিটি। এছাড়াও রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট এবং দেশি বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। বা কর্মসংস্থানের ক্ষেত্রে যদি বিনিয়োগের একটা ইতিবাচক ধারা ধরে রাখতে চাই, তাহলে নির্বাচনটা আসলে খুব সবচেয়ে বড় এই ক্ষেত্রে একটি নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের বিনিয়োগ হয় না। এটা অভ্যন্তরীণ বিনিয়োগ বলি বা বিদেশি বিনিয়োগ বলি। প্রতিকারে দ্রুতই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ তার। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। গোপালগঞ্জে কোরবানির হাট কাঁপাতে আসছে ফ্রিজিয়ান ও শাহিওয়াল জাতের 4টি গরু। নাম কালো পাহাড়, লালু, পাগলা 1 ও পাগলা 2। দাম হাঁকা হচ্ছে 4.5 থেকে 5 লাখের মধ্যে। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে 1050 কেজির বাহুবলীর দাম ধরা হয়েছে 8 লাখ টাকা। গোখাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে ভারতীয় পশু প্রবেশ করায় দাম নিয়ে শঙ্কায় খামারিরা। গোপালগঞ্জ সদরের সোনাকুর গ্রামের খামারি রাধেশ্যাম পোদ্দার প্রতি বছরের মতো এবছরও কোরবানির ঈদে ফ্রিজিয়ান ও শাহিওয়াল জাতের 4টি গরু লালন পালন করছেন। দেশীয় খাবার খাওয়ানো গরুগুলোর নাম রাখা হয়েছে কালো পাহাড়, লালু, পাগলা 1 ও পাগলা 2। এক একটির ওজন 550 থেকে 750 কেজি। এরই মধ্যে কালো পাহাড়, লালু ও পাগলা 1-এর দাম প্রায় 5 লাখ এবং পাগলা 2-এর দাম ধরা হয়েছে প্রায় 4 লাখ টাকা। চাহিদা মতো দাম পেলেই গরু বিক্রি করবেন মালিক ও ব্যবসায়ীরা। কাস্টমার আসবে, দেখবে, এরপরে কাস্টমার সাথে সাক্ষাতে কথা বলে একটা ফিক্সড হবে। প্রতিদিনই মানুষ আসতেছে, দেখতেছে, দরদাম করতেছে। খামারিরা যাতে ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে পারেন সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। কোরবানির হাটে আমরা মেডিকেল টিম থাকবো, খামারিরা যাতে গরুগুলো সুন্দরভাবে বিক্রি করতে পারে, এর জন্য আমরা খামারিদের পাশে সবসময় আছি। এদিকে হবিগঞ্জের মাধবপুরের বড় গরুর খামার পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্ম মোন্তাকিম চৌধুরীর এ খামারে 1050 কেজির বাহুবলী বিক্রি হবে 8 লাখ টাকায়। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে ভারতীয় পশু প্রবেশ করায় গরুর দাম নিয়ে শঙ্কায় খামারিরা। আমাদের দেশের যে গরু আছে এই গরুই মাংস চাহিদা পূরণ করতে সক্ষম হবে। যদি ভারত থেকে কোনো ধরনের কোনো গরু আমদানি না হয়, আমরা খামারিরা যারা আছি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। ভারত থেকে গরু আমদানি না হলে ভালো দাম পাওয়া যাবে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বাল্লা যে আছে স্থলবন্দর আছে, এটা সীমানার খুবই নিকটে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে না, এখানে কোনো প্রকার গরু এখানে ঢুকছে না, কারণ ইন্ডিয়ার সাথে যেহেতু বর্তমানে আমরা প্রেক্ষাপটটা সবাই জানি। কোরবানিতে এবার গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা খামারিদের। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।